রাজধানীতে যানজটে বাড়ছে আইন ভাঙার প্রবণতা। ফ্লাইওভারের পাশাপাশি ক্রসিংগুলোতে ইউলুপ আন্ডারওয়ে নির্মাণের তাগিদ সংশ্লিষ্টদের। আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু। লাখো মুসল্লির সমাগম, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জার্মানির মিউনিখে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা। নতুন প্রজন্মের জন্য ক্ষমতা ছাড়তে চায় ডয়চে ভেলেকে শেখ হাসিনা। এবং দ্বিতীয় ওয়ানডেতে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু ভোর 4টায়। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছে আমি নুসা সুজানা। রাজধানীতে যানজট কমাতে না পারলে আইন ভাঙার প্রবণতাও কমবে না। এজন্য ফ্লাইওভারের পাশাপাশি সড়কের ক্রসিংগুলোতে গাড়ির জন্য ইউলুপ ও আন্ডারওয়ে তৈরি করা হলে পরিস্থিতির অনেকটা উন্নতি হবে বলে মনে করেন ট্রাফিক পুলিশ, চালক, পথচারীরা। এআর বাদলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নোমান খসরু। রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে বারবার অভিযান চালানো হলেও লাভ হচ্ছে না। অভিযানের প্রথম কয়েকটা দিন সড়কে কিছুটা শৃঙ্খলা থাকলেও অভিযান থামলে ফিরে যাচ্ছে আগের অবস্থায়। বাস তার নির্ধারিত স্থানে থামছে না, পথচারীরাও নিয়ম মানছেন না। ফুটপাত বা জেব্রা ক্রসিং ব্যবহার না করে রাস্তা পার হচ্ছেন ইচ্ছে মতো। এতে দ্রুতগতির যানবাহনগুলো থেমে গিয়ে সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে নিয়ম ভাঙার প্রবণতা। যানজট যদি আপনি দূর না করেন তাহলে তো মানুষ আপনার আইন মানবে না। তো প্রয়োজন তো আর মানুষের আইন মানে না। যারা হেল্পার আছে, হ্যাঁ, তারা ব্যাপকভাবে প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দিচ্ছে যেখানে সেখানে। নির্দিষ্ট সময় মানুষ গন্তব্যে যখন না উঠতে পারবে তখনই মানুষ আইন ভঙ্গ করবে। আমাদের এখানে প্রচুর পরিমাণে জট লেগে আছে। যদি এরকম করা যেত, এখানে একটা আমাদের ওভারপাস করা যেত, বাসটা উপর দিয়ে চলে যেত, আর এই লাইনগুলো এদিক চলে যেতে পারতো নিচে দিয়ে, তাহলে কিন্তু কোনো গাড়ি ওয়েট করা লাগতো না বা জট সৃষ্টি হইতো না। চালকরা বলছেন যানজটের কারণে তাদের তাড়াহুড়ো করতে হয়। এ কারণে যাত্রীরা যেখানে দাঁড়ায় সেখানেই বাস থামান তারা। বলছেন যানজট কমাতে না পারলে এ অবস্থা বন্ধ হবে না। রানিং গাড়ি থামাইয়া তারা রোড পারাপার হয়, তারপরে বাস উল্টা পাল্টা চলাফেরা করে, রিক্সা, মানে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আমাদের যানজটের কারণে তো মনে করেন টিপ মনে কম হয়ে যায়, তার কারণে আমাদের তাড়াহুড়া করতে হয় যে একটা টিপ কিভাবে বেশি মারবো, নাহলে তো আমাদের টার্গেটের গাড়ি বেতন থাকে না। ট্রাফিক পুলিশের সদস্য বলছেন আইন ভাঙার প্রবণতা কমাতে যানজট রোধ করা জরুরি। সবাই সঠিক সময় পৌঁছতে পারে না, এটা একটা আইন নামানোর প্রবণতা, যে সবাই আগে ভাগে যেতে চায়, সিগন্যাল মানতে চায় না। গাড়ি যদি খুব বেশি সচল রাখা যায় সেক্ষেত্রে আইন মানার প্রবণতা মানুষের মধ্যে কিছুটা দেখা যাবে। সুপরিকল্পিত পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সবাইকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বলেও মন্তব্য করলেন এই পুলিশ সদস্য। সবার সচেতনতা পাশাপাশি সঠিক পরিকল্পনা অবশ্যই জরুরি। এআর বাদল, RTV, ঢাকা। নানা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আবারও লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর টঙ্গীর তুরাগ নদী তীর। ফজর নামাজের পর পাকিস্তানি মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাতের 44তম বিশ্ব ইজতেমা। ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান। ময়দানের ভিতরে চলছে বয়ান, জিকির, তালিম আর মাসওয়ারা। ইজতেমায় দেশের 64 জেলার মুসল্লিরা 50টি খিত্তায় বিভক্ত হয়ে ময়দানে অবস্থান নিয়েছেন। এবার সিদ্ধান্ত অনুযায়ী জোবায়েরপন্থীদের ইজতেমা 15 ফেব্রুয়ারি শুরু হয়ে 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আর সাদপন্থীদের ইজতেমা 17 ফেব্রুয়ারি শুরু হয়ে 18 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দর্শক, এই মুহূর্তে টঙ্গীতে আছেন সহকর্মী নাজিব ফরাইজি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, ইজতেমা তো শুরু হয়েছে, তো সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদের জানান। সুজানা,
আজ সকালে আম বয়ানের মধ্য দিয়ে যে ইজতেমা শুরু হয়েছে সেই ইজতেমাটি কিন্তু গতকালকে থেকেই মুসল্লিরা এসেছেন এবং পুরা ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এরপর থেকেই গতকালকে কিন্তু প্রস্তুতিমূলক বয়ান হয়েছিল। গতকাল আসরের পর থেকে প্রস্তুতিমূলক বয়ান হয়েছিল। আসরের পর একজন পাকিস্তানি মাওলানা, এরপর মাগরিবের পর একজন ভারতের মাওলানা বয়ান করেছিলেন প্রস্তুতিমূলক। আর আজ সকালে আনুষ্ঠানিকভাবে ইজতেমার আম বয়ান শুরু হয়েছে। পাকিস্তানের মাওলানা জিয়াউল হক তিনি এই আম বয়ান করেছেন। এরপর মাওলানা নুরুর রহমান তা বাংলায় অনুবাদ করে তিনি মুসল্লিদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো যে ইজতেমাটি এখন চলছে, এই ইজতেমাটি এবার 4 দিনে অনুষ্ঠিত হবে। প্রথম 2 দিন এই ইজতেমা ময়দানে অবস্থান করবেন মাওলানা জুবায়ের অনুসারীরা। মাওলানা জুবায়ের অনুসারীরা 2 দিন শেষ করার পরই মাওলানা সাদ, ভারতের মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করবেন এবং আজ এবং আগামীকাল 15 এবং 16 তারিখ এখানে মাওলানা জুবায়ের অনুসারীরা অবস্থান করবেন এবং 16 তারিখ রাত 12টা পর্যন্ত এখানে এই অবস্থান করতে পারবেন মাওলানা জুবায়ের অনুসারীরা। এরপর ইজতেমা ময়দানটি ছেড়ে দিতে হবে মাওলানা সাদের অনুসারীদের জন্য। তো আজকে যে দুপুরে, আজকে জানেন যে শুক্রবার জুমার নামাজ অনুষ্ঠিত হবে এবং আজ যে এখানে ইজতেমা ময়দানে জুমার নামাজ অনুষ্ঠিত হবে সেখানে মাওলানা জুবায়ের তিনি এই জুমার নামাজের ইমামতি করবেন এবং ইতিমধ্যেই ইজতেমা ময়দান কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। মুসল্লিদের আগমন এখনও রয়েছে ইজতেমা ময়দানের দিকে এবং ইজতেমা ময়দান ইতিমধ্যেই পূর্ণ হওয়ার পর ইজতেমা ময়দানের আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে। সেখানেও মুসল্লিরা অবস্থান নিয়েছেন, তারা সেখানে বসিয়ে ইবাদত বন্দিগি করছেন এবং তারা বিশ্বাস করেন যে আসলে ইজতেমা দুটি ভাগে বিভক্ত হলেও তারা যে উদ্দেশ্য নিয়ে তারা ইজতেমা আসেন এবং ইসলাম ধর্মের প্রচারের জন্য সেই কাজটি তারা ঠিকভাবে করতে পারবেন বলে তারা আশা করেন। আর আরেকটি বিষয় হচ্ছে ইজতেমা ময়দানকে ঘিরে কিন্তু এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এবং এই বাড়তি সতর্কতার অংশ হিসেবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। তারা সাদা পোশাকে তারা অবস্থান করছে। এখানে হেলিকপ্টার এবং ড্রোনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ খবর। ধন্যবাদ নাজিব আপনাকে। টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে জানাছিলেন সহকর্মী নাজিব ফরাইজি। বাংলাদেশ সময়ে গেল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি প্রবাসী নাগরিকদের উদ্দেশ্যে দেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে বক্তব্য দেন। ভোট দেবে কেন, কি আস্থা বিশ্বাস ছিল তাদের। দ্বিতীয় কথা হচ্ছে জামাত যুদ্ধাপরাধী হিসেবে যারা সাজাপ্রাপ্ত তাদেরকেও তারা নমিনেশন দিয়েছে এবং যুদ্ধাপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত আমাদের দল নিবন্ধিত না, তারপরেও ধানের শীষ মার্কা দিয়ে তাদেরকে নির্বাচনে তারা প্রার্থী করাতে জনগণ তাদেরকে ভোট দেয়নি, দিতে চায়নি, দেবার ইচ্ছাও তাদের ছিল না। আর আরেকটা কথা হলো, যে কোনো একটা নির্বাচন যখন হয় তখন খুব স্বাভাবিকভাবে মানুষ দেখতে চায় যে আমি যে একটা দলকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করব, তো সেই নির্বাচনের পর কে আসবে সরকার গঠন করবার জন্য, বা দেশের প্রধানমন্ত্রী কে হবে বা কে দায়িত্ব নেবে, তাকেও মানুষ দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায়। বিএনপি কি তা দেখাতে পেরেছিল? পারে নাই। বিএনপি তাদের নির্বাচনের পর কে সরকার গঠন করবে সেটা কিন্তু সুনির্দিষ্টভাবে মানুষের কাছে তুলে ধরতে পারেনি। কারণ তাদের ছিল কি, একজন সাজাপ্রাপ্ত 21 আগস্ট গ্রেনেড হামলা 10টা অস্ত্র মামলায় পলাতক আসামি, আর একজন কারাগারে এতিম অর্থ আত্মসাৎ করে এবং তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে, সেই নাইকো গ্যাটকো বিভিন্ন ধরনের। খুব স্বাভাবিকভাবে এরা কেউই যোগ্যই ছিল না নির্বাচন করার। তাহলে তাদের নির্বাচিত হলে পরে কে হবে দেশের সরকার প্রধান, তারা ব্যর্থ হয়েছে সব প্রতিষ্ঠিত করতে। এছাড়া অগ্নি সন্ত্রাসের সেই ভয়াবহ দিন, এটা তো মানুষ ভুলে যায়নি। 2001-এর পর থেকে তারা যে মানুষকে অত্যাচার করেছে, সমগ্র বাংলাদেশ ব্যাপী যে সন্ত্রাস করেছে,
জঙ্গিবাদ সৃষ্টি করছিল, বাংলাভাই সৃষ্টি করছিল, সেগুলো তো মানুষ ভুলে যেতে পারেনি এবং তাদের কারণে মানুষের যে কষ্ট হয়েছে সেই কষ্টের কথা তারা কিভাবে ভুলবে? তারা এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটি সরকার প্রধান হিসেবে তার শেষ মেয়াদ, তিনি আর প্রধানমন্ত্রী হবেন না। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, একটা সময় এসে সবারই বিরতি নেওয়া উচিত। আমি নতুনদের হাতে দায়িত্ব তুলে দিতে চাই। শেষ মেয়াদে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইকে প্রাধান্য দিচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকার প্রকাশ করে ডয়চে ভেলে। এর আগে জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে 6 দিনের সরকারি সফরে মিউনিখে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে বৃহস্পতিবার সকাল 8:20 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে মিউনিখের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনী প্রধান সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা তাকে বিদায় জানান। 15 থেকে 17 ফেব্রুয়ারি 55তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে 17 থেকে 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে 20 তারিখ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বুড়িগঙ্গা নদীর দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। বৃহস্পতিবার কামরাঙ্গীর চর এলাকায় অভিযান চালিয়ে শতাধিক বাড়িঘর উচ্ছেদ করা হয়। এ পর্যন্ত প্রায় 1500 অবৈধ বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। বুড়িগঙ্গা নদী, এ নদীর সীমানা পিলারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এভাবেই বহুতল ভবন নির্মাণ করেছেন দখলকারীরা। এসব ভবনে কেউ নিজে থাকছেন, কেউ বা আবার দিচ্ছেন ভাড়া। তবে এসব ভবন নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন তারা। আপনার তো এখনো যে পিলার খাড়া করা, কিন্তু এগুলি তো বানতেছে, কারো কথা শুনতেছে না। না, ওরা তো কাগজপত্র দেখতেই চাইতেছে না, কাগজ তো দেখে না। তো তারা যদি সীমানাগুলা আরো আগে থেকে করতো, তাহলে আমাদের এত ক্ষতির ইটা বাড়তো না। অবৈধভাবে গড়ে ওঠা টিনের ঘর, সেমি পাকা ঘর কিংবা বহুতল ভবন কোনোটি বাদ পড়ছে না। প্রকৃত মালিকানাও আছে, আবার কিছু এমনি নিজেদেরই পয়স্ত মতো করছে আর কি। আমার যে দাদা ছিল, দাদার বাপের জায়গা এগুলা পর্চা সম্পদ, আমাদের এগুলো পর্চা সম্পদ, আমরা কিনা সম্পদ না। নদীর পার দখলমুক্ত করতে BIWTA তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। অনেক জায়গাতেই সীমানা পিলারগুলো উঠিয়ে সরিয়ে ফেলা হয়েছে বা স্থান পরিবর্তন করা হয়েছে, আর আমরা চেষ্টা করছি সীমানার মধ্যেই থাকতে, সীমানার ভেতর যত অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ করতে। আগামী 27 তারিখ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। বেশ কিছুদিন ধরে নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে নেমেছে BIWTA। বুড়িগঙ্গার নদীর এই চারপাশের দখল অভিযান চালিয়ে দেখা যাচ্ছে এই বড় বড় বিল্ডিংও এর হাত থেকে রেহাই পাচ্ছে না। তবে BIWTA বলছে যারাই নদী দখল করবে তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। সোহেল রানা, RTV, বুড়িগঙ্গা, ঢাকা। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ক্রাইস্ট চার্চে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। নেপিয়ারের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে মাশরাফি বাহিনী। নিউজিল্যান্ডের ভিন্ন কন্ডিশন আর বোলারদের গতির সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। সেক্ষেত্রে ভালো খেলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আগের ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 62 রান করা মোহাম্মদ মিথুন। আমরা সেই সিরিজে
টু মেনি উইকেট লস করে ফেলি, ওখানেই আমরা ব্যাকফুটে চলে যাই। তারপরে কাম ব্যাক করাটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ হচ্ছে টাইম টু টাইম উইকেট পড়ছিল। তারপরেও যদি ওখান থেকে কোনো একটা বড় পার্টনারশিপ হইতো, হয়তো আমরা যদি ব্যাটসম্যানরা যদি বড় পার্টনারশিপ করতে পারতাম, তাহলে হয়তো বা ওইটা রিকভারি করা যেত। ক্লেমন খেলা সংবাদ। প্রায় অর্ধ কোটি টাকা খরচ করে সিলেট সদর উপজেলা মাঠটিকে রূপান্তরিত করা হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে, কিন্তু খেলার বদলে বছরে অর্ধেক সময় মাঠ ব্যস্ত থাকছে বাণিজ্যিক মেলা আর কোরবানির হাটে। এদিকে ভূমি অফিসের দাবি, কাগজপত্রে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে সিলেটে কোনো মাঠ নেই। সিলেট থেকে হোসেন আহমদ সুজাদের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। প্রায় 42 লাখ টাকা ব্যয়ে সিলেটের শাহী ঈদগাহ সদর উপজেলার খেলার মাঠটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হয় গেল বছর। বর্তমানে খেলার মাঠটিতে খেলাধুলার বদলে সারা বছর বসছে মেলা, অথচ মিনি স্টেডিয়ামে মেলার স্থান হিসেবে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রুল করা হয়েছে। এই জিনিসটা তো আসলে সদর উপজেলার ডিউটি বা সদর উপজেলার দায়িত্ব, যেহেতু মাঠটা ওনাদেরই। বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশন দেয়, আমরা করি মেলা, এর বাইরে আমরা চেষ্টা করি কোনো কিছুতে না জড়ানো। সিলেট সিটি কর্পোরেশনকে বাদী করে হাইকোর্টে রিটকারী আইনজীবী বলছে, শেখ রাসেল মিনি স্টেডিয়ামটিতে মেলা না করার জন্য হাইকোর্টে রুল জারি আছে। আর সিটি মেয়র বলছেন, রিট আবেদন নিষ্পত্তি হলে ব্যবস্থা নেবেন। এ ব্যাপারে মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি রুল জারি হয়েছে একটি রিট মামলায়। স্টে মেয়াদ না থাকলেও যেহেতু হাইকোর্টের রুল আছে, সেখানে অবশ্যই সেই হাইকোর্টের রুলের প্রতি সবার সম্মান দেখানো উচিত। যেহেতু আমার সিটির ভিতরে না, সেই জন্য আমি এটা নিয়ে খুব একটা সিদ্ধান্ত নেই। তবে অতি সত্ত্বর এটা সিটির মধ্যে ইনক্লুড হলে এটা অবশ্যই খেলার মাঠ হিসেবে খেলার আমাদের এটা থাকবে। অন্যদিকে মিনি স্টেডিয়ামকে নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও মেলা কর্তৃপক্ষ। এই মাঠটা দখল হয়ে গিয়েছিল এবং মাঠটাকে আবার মাঠ হিসাবে রাখার জন্য স্থানীয় জনগণের সাথে মিলে আমরা সেই যতগুলো ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা নিই। আমরা স্থানীয় প্রশাসন, যেটা মেলা যার আন্ডারে, তাদের কাছ থেকে আমরা অনুমোদন নিয়েছি। আবার ভূমি অফিস বলছে, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে সিলেটে কোনো মাঠ নেই, যেটি আছে সেটি সরকারের খাস জমি। যখন জায়গাটা একটা সংস্থাকে আমরা দিলাম, কিন্তু তারা অধিগ্রহণের পরে ব্যবহার না করলো, পরবর্তীতে আমরা ওই ব্যবহার না করার কারণ দেখিয়ে, এই রিজনটা দেখিয়ে জায়গাটাকে আমরা খাস করি। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক এম এ কাজী ইমদাদুল ইসলাম। অভি ইসলাম, টিভি। সংবাদ শেষ করব সপ্তাহের নিয়মিত আয়োজন বিস্ময়ের বিষয় দিয়ে। এক স্কুপ আইসক্রিমের দাম কত হতে পারে? 1000, 5000 বা $10,000? কিন্তু তা যদি হয় $25,000, তাহলে অবাক লাগলেও বিশ্বের সবচেয়ে দামি ডেজার্ট হিসেবে গিনেস বুকে জায়গা পেয়েছে ফ্রোজেন হট চকলেট আইসক্রিম, যা বাজারে এনেছে নিউ ইয়র্ক সেরেন্ডিপিটি 3। এর আগেও $1000 গোল্ডেন অপুলেন্স সানডিউয়ের ডেজার্টটিও তাদের দখলে। বিশ্বের দামি ডেজার্টের খবর থাকছে আজকের বিস্ময়ের বিশ্বে, জানাচ্ছেন শামীমা নাসরিন। আইসক্রিমের বিশেষত্ব হলো এটি মোড়ানো থাকে সোনার পাতে। পরিবেশন করা হয় ব্যাকারেট ক্রিস্টাল গোবলেটের মধ্যে 24 ক্যারেটের গোল্ড ফ্ল্যাকে মুড়িয়ে। মেশানো হয় হীরার কুচিও, থাকে 18 ক্যারেটের সোনার চামচ। গিনেস বুকের রেকর্ড অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে দামি ডেজার্ট। এখন পর্যন্ত এর স্বাদ নিয়েছেন হাতে গোনা মাত্র কয়েকজন। Oh my god. That is amazing. It is sugar. Oh, great news. শামীমা নাসরিন, RTV। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে যানজটে বাড়ছে আইন ভাঙার প্রবণতা। ফ্লাইওভারের পাশাপাশি ক্রসিংগুলোতে ইউলুপ আন্ডারওয়ে নির্মাণের তাগিদ সংশ্লিষ্টদের। আমবাগানের মধ্য দিয়ে টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু, লাখো মুসল্লির সমাগম, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
জার্মানির মিউনিখে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা, নতুন প্রজন্মের জন্য ক্ষমতা ছাড়তে চায় ডয়চে ভেলেকে শেখ হাসিনা। এবং দ্বিতীয় ওয়ানডেতে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু ভোর 4টায়। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের। সকালের সংবাদ এই পর্যন্তই। আর টিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।